সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষের পরিচয় উপন্যাসে আজকের ভিডিও পর্ব হল ২১ এবং উপন্যাস অংশ ২২। এখানে এই ২২ নম্বর অংশটি বড় হওয়ার জন্য দুটি পার্টে ভাগ করেছি। আজকে ২২ নম্বর অংশের প্রথম অংশ পাঠ করে শোনাব। শীতের সন্ধ্যা। কলিকাতার সরু গলির মধ্যে একখানি একতলা বাড়ির দোয়ার ভেজানো ঘরে রেনু হারিকেন লণ্ঠনের সামনে বসিয়া পশমের ছোট টুপি বুনিতেছিল। দুয়ারের বাহির হইতে সারদার অনুচ্চ কণ্ঠ শোনা গেল, দিদি। রেনু সাড়া দিল, এসো। সারদা দরজা ঠেলিয়া ঘরে প্রবেশ করিল। তাহার পিছনে প্রকাণ্ড ধামা লইয়া দাসী। রেনু তাহাকে দেখিয়া সারদার দিকে চাহিতেই সারদা বলিল, গোবিন্দজির জন্য মা কিছু ফলমূল তরিতরকারি আর ভালো মাখন পাঠালেন। রেনুর চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। অল্পক্ষণ স্তব্ধ রহিয়া ধীর কণ্ঠে কহিল, সারদা দিদি, ও তো আমরা নিতে পারবো না। সারদা কুণ্ঠিত কণ্ঠে কৈফিয়তের সুরে কহিল, সে কি দিদি, এ তো তোমাদের জন্য নয়, এ যে গোবিন্দজির। রেনু সারদার কথা শেষ হইতে না দিয়া শান্ত গলায় কহিল, গোবিন্দজিকে উপলক্ষ করে মা এসব আমাদেরই পাঠিয়েছেন। এ তুমিও জানো, আমিও জানি সারদা দিদি, কিন্তু এ নেওয়ার উপায় নেই। মাকে বলো তিনি যেন আমাদের ক্ষমা করেন। শান্ত কণ্ঠের এই সহজ কথা কয়টির পেছনে কতখানি সুনিশ্চিত অটলতা আছে তা সারদার বুঝিতে ভুল হইল না। দাসীকে ইঙ্গিতে ঘরের বাহিরে অপেক্ষা করিতে বলিয়া সারদা রেনুর কাছে আসিয়া বসিল। জিজ্ঞাসা করিল, কাকাবাবু ভালো আছেন তো? হাতের পশমের কাজটা শেষ করিতে করিতে রেনু জবাব দিল, হাঁ। অনেকক্ষণ শুদ্ধতার মধ্য দিয়া উত্তীর্ণ হইয়া গেল। কহিবার মতো কোনো কথা খুঁজিয়া না পাইয়া সারদা মনে মনে সংকোচ ও অস্বস্তি অনুভব করিতেছিল। তাই উঠি উঠি ভাবিতেছে। এমন সময়ে রেনু কথা কহিল। উলের টুপি বুনিতে বুনিতে মৃদু কণ্ঠে কহিল, সারদা দিদি, মাকে বুঝিয়ে বলো তিনি যেন মনে কষ্ট না পান। আমার জন্য তাকে মনের মধ্যে দুঃখ দুর্ভাবনা রাখতে মানা করো। যা হবার নয় তা যে হয় না তিনি আমার চেয়ে ভালোই জানেন। দুঃখ মোচনের চেষ্টায় উভয় পক্ষেরই দুঃখের বোঝা ভারী হয়ে উঠবে মাত্র। সারদা নির্বাক হইয়া রহিল। মনে হইতে লাগিল ওই কর্মনিবিষ্টা নতনেত্রা মেয়েটি তার অত্যন্ত নিকটে বসিয়া থাকিয়াও অতিশয় সুদূর হইতে শান্ত কথা কয়টি যেন বলিয়া পাঠাইল। আরও কতক্ষণ সময় কাটিয়া গেলে সারদা একটু ইতস্তত করিয়া কহিল, আমি তাহলে আজ যাই ভাই। মাথা হেলাইয়া ইশারায় রেনু সম্মতি জানাইল। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সারদা ঘর হইতে বাহির হইয়া গেল। রেনু একইভাবে অখণ্ড মনোযোগের সহিত উলের ক্ষুদ্র টুপিটি ক্ষিপ্র হস্তে বুনিতে লাগিল। রাতের মধ্যেই এটি শেষ করিয়া ফেলিয়া একজোড়া ছোট্ট মোজা ধরিতে হইবে। প্রায় ৭-৮ মাস হইল। বজ্রবাবু গ্রামের বাড়ি ছাড়িয়া কলিকাতায় আসিয়া বাস করিতেছেন। বিমলবাবুর ভাড়া করা ভালোবাসায় রেনু কিছুতেই যাইতে চাহে নাই। বজ্রবাবু অনেকটা সুস্থ হইয়া ওঠাতে রেনু জেদ করিয়া অল্প ভাড়ায় ছোট্ট একটি একতলা বাসায় আসিয়াছে। পিতার অসুখে অসহায় অবস্থার বাধ্য হইয়া অপরের সাহায্য গ্রহণ করিতে হইয়াছে বলিয়া বরাবর অন্যের মুখাপেক্ষী হইয়া থাকিতে সে অসম্মত।
এই নীরব প্রকৃতি সুশীলা মেয়েটির সম্মতি অসম্মতি যে কত সুদৃঢ় ও দুর্লভ এই ঘটনার পর তাহা সকলেই বুঝিতে সমর্থ হইয়াছে। রেণু অল্প মাহিনায় একটা ঠিকাজি রাখিয়াছে। সংসারের কাজকর্ম ও দেবসেবার অবকাশে সে নিজে ছোট শিশুদের জন্য জাঙ্গিয়া, পেনি, ফ্রক প্রভৃতি সেলাই করে, উলের মোজা, টুপি, সোয়েটার বনে, আচার, জেলি, বড়ি ও তৈয়ারি করিয়া ঠিকাজির সাহায্যে দোকানে বিক্রয়ের জন্য পাঠাইয়া দেয়। খোলা ছাদের উপরে করগের টিনের ছাদযুক্ত একটি সিঁড়ির ঘর আছে। সেই ঘরখানি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ঠাকুরঘর করা হইয়াছে। ব্রজবাবু স্নানাহার ও নিদ্রার সময় ব্যতীত সর্বক্ষণ এই পূজার ঘরেই যাপন করেন। সংসার কি করিয়া চলিতেছে, কোথা হইতে খরচ আসিতেছে, সংবাদ জানিতে চান না, জানিতে ভয় পান। রেণু ছাড়া আর কাহারও সহিত বড় কথাবার্তাও বা দেখা সাক্ষাৎ করেন না। সারদা আশঙ্কা করিয়াছিল দ্রব্য সামগ্রী ফেরত আসায় সবিতার অত্যন্ত আঘাত লাগিবে। তাই বাড়ি পৌঁছিয়া দ্রব্য সামগ্রী পূর্ণ ধামাটি নিঃশব্দে একতলায় ভাড়ার ঘরে তুলিয়া রাখিয়া উপরে উঠিয়া গেল। সবিতা নিজের ঘরে বসিয়া পঞ্জিকার পাতা উল্টাইতেছিলেন। সারদাকে দেখিয়া সপ্রশ্ন চোখে তাকাইলেন। ঘরের মেঝেতে সবিতার নিকটে বসিয়া পড়িয়া সারদা বলিল, কাকাবাবু ভালো আছেন মা? রেণুও ভালো আছে। সবিতা আর কোনো প্রশ্ন না করিয়া পঞ্জিকার পাতে পুনরায় মনঃসংযোগ করিলেন। সারদা বিস্মিত হইল। অন্যদিন রেণুর সহিত দেখা করিয়া বাড়ি ফিরিলে দেখিতে পাই সবিতা উৎকণ্ঠিত প্রতীক্ষায় তাহার পথ চাহিয়া আছেন। তারপরে কতই না সতৃষ্ণ আগ্রহে একটির পর একটি প্রশ্ন করিয়া সমস্ত কথা খুঁটিয়া খুঁটিয়া জানিতে চাহেন। রেণু কি করিতেছিল, কি কি কথা কহিল, তাহা চুল বাঁধা হইয়াছিল কিনা, কাপড় কাচা হইয়াছিল কিনা, রেণু আগের চেয়ে রোগা হইয়া গিয়াছে না তেমনি আছে, ইত্যাদি ইত্যাদি। বজ্রবাবু অপেক্ষা রেণুর সম্বন্ধে সবিতা অনেক কিছু বেশি জানিতে চাহেন, ইহা সারদাও লক্ষ্য করিয়াছে। কতক্ষণ চুপচাপ কাটিয়া গেল। সারদা আপনি বলিতে লাগিল, ওদের অভাব এমন কিছু বেশি নয় মা, যার জন্য আপনি এত বেশি ভাবছেন। দুটি মাত্র প্রাণী, খরচই বাকি, কাজই বাকি। ইচ্ছে করেই তাই রেণু রাঁধুনি রাখেনি। সংসারে অনটন তো কিছু দেখলাম না। সবিতা পঞ্জিকার একটি পাতার কোণ মুড়িয়া চিহ্ন রাখিয়া বইখানি বন্ধ করিলেন। সারদার মুখের পানে পূর্ণ দৃষ্টিতে তাকায়া মৃদু হাস্যে বলিলেন, তা যেন ওদের নাই রইল, কিন্তু তুমি জিনিসের ধামাটা কোথায় লুকিয়ে রেখে এলে সারদা? সারদা থতমত খাইয়া গেল। বিস্ফারিত দৃষ্টিতে লক্ষ্য করিয়া দেখিল সবিতার মুখে বেদনার চিহ্ন মাত্র নাই, বরং ঠোঁটের প্রান্তে চাপা হাসির রেখা। সবিতা বলিলেন, তুমি বুঝি এই ভেবে ভয় পেয়েছ সারদা, যে জিনিস ফেরত এসেছে শুনে তোমাদের মা দুঃখে ক্ষোভে শয্যাশায়ী হয়ে পড়বেন, নয়? সারদা লজ্জিত হইয়া বলিল, না, তা ঠিক ভাবিনি, তবে হয়তো মনে খুবই আঘাত পাবেন ভয় হয়েছিল। সবিতার সস্নেহে সারদার পিঠে মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিলেন, বোকামে, তোমার মতন করে মায়ের হৃদয়টার দিকেই কেবলমাত্র তাকিয়ে মাকে ভালোবাসতে সবাই কি শিখেছে? এ নিয়ে রেণুর উপরে তো রাগ করতে পারি নে মা, তার দোষ নেই কিছু। সে কথা আর আপনাকে বলতে হবে না, রেণু যে আপনারই মেয়ে আজ যেন তা সবচেয়ে স্পষ্ট করে দেখে এলাম মা। সবিতা সে কথা এড়াইয়া গিয়া সহজ সুরে কহিলেন, কি বলে তোমায় ফেরালে সে আজ? সারদা আনুপূর্বিক বিবরণ জানায়া শেষে বলিল, আচ্ছা মা, একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি ফেরত আসবে জেনেই জিনিস পাঠিয়েছিলেন? সবিতা মাথা নাড়িয়া ইঙ্গিত জানাইলেন, না। তারপর জিজ্ঞাসা করিলেন, সারদা ঠিক করে বলো তো মা, সত্যি কি ওদের কোনো অভাব অনটন নেই? দেখে এলে? ভিতরের কথা কি করে জানবো মা, দেখে কি মনে হলো? সারদার নতশিরে নিরুত্তর রহিল। সবিতা আর প্রশ্ন করিলেন না। তাহার প্রশান্ত মুখমণ্ডলে চিন্তার কালো ছায়া ঘনাইয়া উঠিল। কিছুক্ষণ বাদে সবিতা প্রশ্ন করিলেন, আজ যখন তুমি গেলে সে তখন কি করছিল? উলের টুপি বুনছিল।
সবিতার মুখে বেদনার চিহ্ন সুস্পষ্ট হইয়া গেল। ক্লিষ্ট কণ্ঠে কহিলেন, আমি চেষ্টা করেছিলাম রাজুকে দিয়ে ওর ওই উলের সামগ্রী কিনবার, সে রাজুকে বেচতে চায়নি। কেন মা? রাজু যে দামে ওকে বেচে দিতে চেয়েছিল ও সে দাম দিতে রাজি হয়নি, বলেছিল এ তোমাদের সাহায্য করার ফন্দি। সারদা স্তব্ধ হইয়া রহিল। সবিতার শান্ত গম্ভীর মূর্তির পানে তাকায়া মনে মনে ভাবিতে লাগিল, ওই স্থির প্রশান্তির অন্তরালে কি বিক্ষুব্ধ ঝটিকায় না বহিয়া চলিয়াছে। সংসারে কেহই তার সন্ধান জানে না। সারদা বলিল, মা, শুনেছিলাম রেণুর জন্য একটি ভালো ডাক্তার পাত্রের সন্ধান এনেছিলেন দেবতা, সে সম্বন্ধের কি? উদ্গত দীর্ঘশ্বাস চাপিয়া সবিতা বলিলেন, না, সে হলো না, মেয়ে বিয়ে করবেন না পণ করেছে। সারদা আস্তে আস্তে বলিল, এমন বুদ্ধিমতী মেয়ে হয়েও সে। তাহার কথা শেষ হইবার পূর্বেই সবিতা বলিলেন, সে নাকি বলেছে হিন্দুর মেয়ে দুবার গায়ে হলুদ হয় না, বাগদত্তা মেয়েও বিবাহিতারই সামিল। আমার বিবাহের ব্যাপার বাগদানের পর অনেক দূর পর্যন্ত এগিয়েছিল, এখন আবার দুবার করে সে ব্যাপারগুলো হোক, এটা আমি চাইনি। তোমরা আমার বিয়ের চেষ্টা করো না রাজুদা, ওতে আমার মঙ্গল হবে না, আমি জেনেছি। সবিতা চুপ করিলে সারদা ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিল, তাই যদি হয় মেয়ের মত, তাহলে না হয় সেই পাত্রে রেণুর বিয়ের চেষ্টা করুন না, যার সাথে বিয়ে ঠিক হয়ে ওর গায়ে হলুদ পর্যন্ত শেষ হয়েছিল। ভাগ্যে থাকলে স্বামী হয়তো পাগল নাও হতে পারে। সবিতা ম্লান হাসিয়া বলিলেন, সে পাত্রেরই সঙ্গে 7-8 মাস আগে রেণুর ওই বইমাত্র বোন রানীর বিয়ে হয়ে গেছে। শুনিয়া সারদা স্তম্ভিত হইয়া গেল। এই মর্মভেদী দীর্ঘশ্বাসের সহিত সবিতা বলিলেন, আমার ভুলেই এমনটা হলো। সারদা নিষ্পলক নেত্রে সবিতার মুখের পানে তাকায়া রহিল। সবিতা মৃদু স্বরে স্বগতভাবেই বলিতে লাগিলেন, এত শীঘ্র গৃহহীন হয়ে হয়তোবা ওদের পথে দাঁড়াইতে হতো না, আমি যদি না অমন জেদ করে রেণুর বিয়ে বন্ধ করাতাম। অবশ্য পথে ওদের একদিন না একদিন নামতে হতোই, আমি সেটা এগিয়ে দিয়েছি মাত্র। অন্তত রেণুর বিমাতা এত সহজেই চট করে সম্পত্তির অংশ ভাগ করে নিয়ে পৃথক হয়ে যাওয়ার অছিলা পেতেন না। শিবুর মা আসিয়া ডাকিল, মা, দাদাবাবু ভিতর বাড়িতে এসেছেন, তার খাবার দেবেন, চলুন, রাত হয়ে যাচ্ছে। সারদা তড়িতে উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনাকে যেতে হবে না মা, আমি তারকবাবুর খাবার দিচ্ছি গিয়ে, আপনি বরং একটু বিশ্রাম করুন। না সারদা, চলো, আমিও যাই, সে ব্যস্ত হবে খাওয়ার কাছে আমাকে দেখতে না পেলে। সারদার সহিত সবিতাও নিচে নামিয়া গেলেন।